ঠিকঠাক করে মাথায় ঢুকলে ঠিক পড়লে আছে, জ্বর আসা জিনিস, মজার জিনিস। যেরকম টাইট্রেশন করে করে মজা ঠিক আছে, পাচ্ছি আমরা। রেকর্ডিং চালু করে দিয়েছি আমি। রেজাল্ট বেরোলেই বুঝতে পারবি। ঠিক আছে, ঠিক আছে ওখান দিয়ে সাপ্লি দিয়ে দেবে তার কোনো ঠিক নেই। ভাই, রেকর্ডিং চালু করে দিয়েছি, পার্থিব হ্যালো, রেকর্ডিং চালু আছে, ঠিক আছে। তাও ঠিক, তাও ঠিক, তাও ঠিক। আমার কথা শোনা যাচ্ছে আমার? পরিষ্কার পরিষ্কার, ঠিক আছে, বলতে থাকো। ঠিক আছে। হ্যাঁ, এবার এবার শুনতে পাচ্ছি ঠিকঠাক। ওকে, লেকচার 2 আছে আজকে, ওয়ার্ক এনার্জি অ্যান্ড পাওয়ার। এখানে আছে একটা কোয়েশ্চেন, এটা ওয়ার্ক ডান এন্ড মুভিং অবজেক্ট। ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। হ্যাঁ, মুভিং আপ অবজেক্ট অন রাফ ইনক্লাইন প্লেন। যতজন জয়েন হবি ভাই, শেষে আমি অ্যাটেন্ডেন্স নেবো, দেখবো কতজন আছিস ক্লাসের শেষ পর্যন্ত, ঠিক আছে। শেষে ক্লাস শেষ হওয়া না পর্যন্ত কেউ যাবে না। শুরুতে একবার দেখা হবে আর তার সাথে সাথে শেষে, তাই তো রে পার্থিব, কি বলিস? ওটা করাটা তো উচিত নাকি? তা নাহলে শেষে একদম একদম। মাঝখান থেকে পালায় রে ভাই। হ্যাঁ, এই হচ্ছে ভাই। এবারে এক্সাম তো জানুয়ারি শেষে হবে, জানুয়ারির শেষে এক্সাম হবে। তাহলে তো ভালোই হয়ে গেল, মানে অনেক টাইম পেয়ে গেছে এটা। হ্যাঁ, আমাদের আগে হবে, তারপর এদের হবে। আচ্ছা, ঠিক আছে ভাই, এটা দেখ, এটা বলছে কি না, ওয়ার্ক ডান ইন মুভিং অবজেক্ট অন রাফ ইনক্লাইন প্লেন। মুভিং আপ অ্যান অবজেক্ট, ঠিক আছে। মুভিং আপ অবজেক্ট মানে কি, তুই একটা অবজেক্ট যদি এখানে রাখিস ভাই, এটাকে তোকে ঠেলে উপর দিকে তুলতে বলছে। এবার এর অ্যাঙ্গেল যদি থিটা হয়, একে তোকে ওপরে তুলতে হবে। তার মানে কি, এটা এর মধ্যে একটা ফ্রিকশন কাজ করছে অলরেডি, বোঝাই যাচ্ছে যে এটাকে তোকে ফ্রিকশনের অপোজিটে নিয়ে গিয়ে কাজ করাতে হচ্ছে, করছে কি না? তাহলে এর যে একটা, এর সাথে পারপেন্ডিকুলারলি একটা ফোর্স কাজ করে, যেটাকে আমরা কি ফোর্স বলি, আর রিঅ্যাকশন ফোর্স। আর এর নিচের দিক বরাবর একটা ফোর্স কাজ করে, সেটাকে কি বলি, এমজি। জি, এর গ্র্যাভিটেশনাল এর ফোর্স। এর দুটো, দুটো পার্ট থাকে, একটা হচ্ছে এদিক বরাবর, একটা হচ্ছে এদিক বরাবর। একটাকে বলে এমজি, যেটা এর এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, এই অ্যাঙ্গেলটাও থিটা হবে। কেন থিটা হবে? এইটাকে বলা হয় এমজি কস থিটা। আর এই অ্যাঙ্গেল যেটা হবে এদিক, মানে যেটা থিটার, মানে যেটা অ্যাঙ্গেলের সাথে যে ব্রাঞ্চটা লেগে থাকে, সেটা হয় কস থিটার ব্রাঞ্চ। আর যেটা অ্যাঙ্গেলের সাথে থাকে না, সেটাকে বলে সাইন থিটা। তাহলে এই দিকটা হয়ে যাওয়ার এমজি সাইন থিটা। যেহেতু আমি এই দিক বরাবর অবজেক্টটাকে নিয়ে যাচ্ছি, উপর দিক বরাবর ট্রাই করছি, ট্রাই টু পুলিং দিস অবজেক্ট, তাহলে এই দিক বরাবর আমার ফোর্স পি কাজ করবে। আর একটা ফোর্স আমার অপোজিট বরাবর, যেহেতু অবজেক্টটা এই দিকে যাচ্ছে উপর দিক বরাবর, ভাই মাথায় রাখবি উপর দিক বরাবর অবজেক্টটা যাচ্ছে, তাহলে এর একটা অপোজিটে কি কাজ করবে, ফ্রিকশন ফোর্স, যেটাকে আমরা এফ দিয়ে ডিনোট করব। বোঝা গেছে কিভাবে ফোর্সের ব্রাঞ্চে ভাঙা হয়? মোটামুটি ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, আরেকবার বলবেন? দেখো, এই একটা অবজেক্ট, তুমি এটাকে অপোজিট দিকে নিয়ে যাচ্ছ, মানে এরকম নয় যে তুমি এইদিকে ছেড়ে দিয়েছো, অবজেক্টটা নিচের দিকে পড়ছে, এরকম নয়। তুমি কি করছো ভাই, তুমি অবজেক্টটাকে ওপর দিকে নিয়ে যাচ্ছ, মানে এর উল্টো দিকে। তার মানে তোমাকে বেশি, মানে ফোর্স অ্যাপ্লাই করতে হবে, তবে তো যাবে রে। এই দিক বরাবর তুমি নিয়ে যাচ্ছ, এই দিক বরাবর, তাহলে এই দিক বরাবর তুমি পুল করছো জিনিসটাকে, অথবা ঠেলছো, যা খুশি একটা করছো, পুশ বা পুল, যা হোক কিছু একটা করছো। যে ফোর্স কাজ করছে তার ভ্যালু হচ্ছে পি। যেহেতু এর রিয়াকশন ফোর্স একটা কাজ করবে আর, তার নিচের দিক বরাবর এমজি কাজ করে, এটা সবাই জানে। এমজি কে যদি দুটো তুমি ফোর্সের কম্পোনেন্টে ভাঙো, একটা আছে এমজি কস থিটা, একটা আছে এমজি সাইন থিটা। এগুলো ভেক্টর, ভেক্টর চ্যাপ্টারের জিনিস, ঠিক আছে। যে একটা তুমি কোন একটা, মানে ভেক্টরকে তুমি দুটো, দুটো কম্পোনেন্টে ভাগ করতে পারা যায়, ঠিক আছে। তাহলে যে অ্যাঙ্গেলটা থিটার সাথে থাকে, সেটাকে বলা হয় এমজি কস থিটা। আর যে অ্যাঙ্গেলটা নর্মালি থাকে, সেটাকে বলে এমজি সাইন থিটা। যেহেতু আমার এই দিক বরাবর ফোর্স কাজ করছে, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হোয়াট আই এম টকিং। যেহেতু এদিক বরাবর ফোর্সটা কাজ করছে, তাহলে আমার অপর দিক বরাবর ফ্রিকশন কাজ করবে, করবে কি না? করবে তো। ফ্রিকশন অলওয়েজ তোমার মোশনটাকে বাধা দেওয়ার চেষ্টা করবে, সেই জন্যই তো ফ্রিকশন আমার মেনলি এমন কিছু জিনিস ইউজ হয় যেগুলো খুবই জরুরি। যেমন তুমি, ফ্রিকশন না থাকলে তুমি হাঁটতে পারতে না রাস্তায়, তোমার পা স্লিপ করে যেত। ফ্রিকশন না থাকলে তুমি পড়ে যেতে। দ্বিতীয়ত হচ্ছে, তোমার গাড়ির ব্রেকিং করতে পারতো না।
ধরো তুমি এখানে একটা ট্রাক চালাচ্ছে কেউ একজন, কোনো একটা ভাই গাড়ি ফাড়ি চালাচ্ছে, আমাদের পার্থিবই গাড়ি চালাচ্ছে। পার্থিব গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছে, গাড়িটা নিয়ে যেতে নিয়ে যেতে ধর এই দিক বরাবরও যাচ্ছিল, কিন্তু এখানে দেখেছে যে কিছু একটা রাস্তাটা গড্ডা আছে, তা নাহলে কিছু একটা আছে ভাই, বড় পাথর রাখা আছে। ও গাড়িটার ব্রেকটাকে ব্রেকিং করার চেষ্টা করে। ব্রেকিং করার চেষ্টা মানে কি, ফ্রিকশন ফোর্স অপোজিটে কাজ করছে। বোঝাতে পারছি কি না? ফ্রিকশন ফোর্স ইজ অলওয়েজ অ্যাক্ট অপোজিট টু ইয়োর মোশন। তুমি যেদিক বরাবর যাচ্ছ, ফ্রিকশন ফোর্স ইজ অলওয়েজ অ্যাক্ট অপোজিট ইন ইয়োর মোশন। তোমার তোমার যে গতি আছে তার অপোজিট দিকে কাজ করবে তোমার কি ফোর্স ভাই? ফ্রিকশন ফোর্স। এনি কনফিউশন? না ঠিক আছে। কারোর যদি এই জায়গাটা বোঝার অসুবিধা হয়ে থাকে, ইফ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্য হোয়াই দিস অ্যাঙ্গেল ইজ বিকামিং থিটা, কারোর কোনো সন্দেহ আছে কেন অ্যাঙ্গেলটা থিটা এখানটা হয়েছে? বলে দেবো কি ভাই? স্যার একবার বলে দিন। এইটা ব্যাংকিং অফ রোডস এর জিনিস, ঠিক আছে? এই জিনিসটা আমি ব্যাংকিং অফ রোডস এ পড়িয়েছিলাম। ব্যাংকিং অফ রোডস বলে যে পার্টটা ছিল সার্কুলার মোশনে, মনে আছে? সেই ব্যাংকিং অফ রোডস এ আমি বলেছিলাম কেন ওই অ্যাঙ্গেলটা থিটা হয়। তবু তোমাদের জন্য আরেকবার বলেই দিই, এগুলো ত্রিকোণামিতির জিনিস, ঠিক আছে? ত্রিকোণামিতি, অন্য কিছু ম্যাটার না, আহামরি কোনো বড় সড়ো জিনিস। এই হচ্ছে তোমার একটা প্লেন, এটাকে বলে ইনক্লাইন্ড প্লেন, তাই তো? নর্মাল প্লেন তো নয় ভাই, এখান থেকে অ্যাঙ্গেল হয়েছে থিটা, সেই জন্য এই প্লেনটাকে আমি কি প্লেন বলি? ইনক্লাইন্ড প্লেন, তাই তো? এবার তুমি ধরো এখানে একটা বক্স রেখেছো, এই বক্সটার সাথে ভাই এরকম ভাবে একটা ডটেড লাইন যদি তুই ড্র করিস, এই ডটেড লাইনটা বুঝতে পারছো তো এমজি? এই ডটেড লাইনটা যেটা দেখালাম, এর সাথে কম্পারিজন করো, কম্পেয়ার দিস টু পিকচার্স। যদি এটা থিটা হয়, ঠিক আছে, তাহলে এই দিক বরাবর আমার একটা উপাংশ ছিল যেটাকে আমরা রিয়াকশন ফোর্স আর বলেছিলাম। এই দিক বরাবর আমার একটা ফোর্স ছিল পি। যদি এই অ্যাঙ্গেলটা থিটা হয়, এনিওয়ান সে হোয়াট উইল বি দ্য অ্যাঙ্গেল অফ দিস অ্যান্ড দিস? বলো। সাইন থিটা। হ্যাঁ, সাইন থিটা ভাই, ঠিক বলেছিস ভাই। কে ভাই তুই, তো নাম্বার? আরে আমি। হ্যাঁ, ওই পার্থিব, আমি বলেন তো। হ্যাঁ, আরে পার্থিব, এই দেখ ভাই। আমি এ, ও আচ্ছা, ঠিক আছে। পার্থি। পার্থিব, ঠিক আছে। পার্থিব দেখ, এইটা হচ্ছে, এইটা যেহেতু একটা মানে প্লেনের ওপর ডিরেক্ট লম্ব টানা হয়েছে, তখন এই অ্যাঙ্গেলটা বেসিক্যালি 90 ডিগ্রি হবে, তাই তো? এইটা থিটা, এটা যদি 90 হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? এই অ্যাঙ্গেলটা হয়ে যাবে 90 ডিগ্রি মাইনাস থিটা, হবে কি না? তিনটে অ্যাঙ্গেলের সমষ্টি হয় 180 ডিগ্রি। এটা যদি 90 মাইনাস থিটা হয়, তবে তিনটে যোগ করলে কত হবে? 90 ডিগ্রি, সরি 180 ডিগ্রি হবে, তো হবে কি হবে না? হুম। দেখ ভাই, থিটা প্লাস 90 প্লাস 90 মাইনাস থিটা কত হলো? 180 তো আসলো। এইটা যদি 180 হয়, ঠিক আছে, এর সাথে যে এই কোণটা হচ্ছে এর বিপ্রতীপ কোণ, কি বলে? বিপ্রতীপ কোণ। এটার ইংলিশ টার্মটা কিছু একটা আছে, যাই হোক, বিপ্রতীপ কোণ। এটাও তাহলে আমার হয়ে যাবে কি, 90 মাইনাস থিটা। এইটা যদি 90 মাইনাস থিটা হয়, আর তুমি এইটা এঁকেছো এর সাথে, এই প্লেনের সাথে পারপেন্ডিকুলার, দ্যাট মিনস ইট উইল অলসো বি 90 ডিগ্রি। This angle is 90 minus theta. This angle is 90. And what will be this? বলো এবার কত হবে? 90 প্লাস থিটা। 90 প্লাস থিটা। তিনটে অ্যাঙ্গেল যোগ করে জানো তোমার 180 আসে। যেহেতু এটা একটা সরল রেখা, এইভাবে হবে, এইভাবে টোটালটা 180 ডিগ্রি আসার কথা। তিনটে, এটা এই তিনটেকে যদি তুমি যোগ করো, তুমি 90 প্লাস থিটা বলছো, এইটা তোমার কথা মতো হচ্ছে এক্স। তুমি বলছো যে এক্স সমান 90 প্লাস থিটা, তা তুমি তিনটেকে যোগ করে দেখো আসে কি, 180 আসবে। তুমি যদি ওই অ্যাঙ্গেলটাকে থিটা নাও, ইফ উই টেক, স্যার ওটা থিটা হবে তো? হ্যাঁ অবশ্যই ওটা থিটা হবে। ওটা যদি 90 ডিগ্রি মাইনাস প্লাস থিটা নিয়ে নিই, তাহলে ওটা 3 9 মানে 3 9 কত হয়ে যাবে, 270 মাইনাস থিটা হয়ে যাবে, তাই তো রে ভাই? হ্যাঁ স্যার। একদম, তাহলে ওটা লজিক্যালি হয়ে যাবে থিটা। যেহেতু ওটা ওটা থিটা আমার হয়ে গেছে, তাহলে এর সাথে যে উপাংশটা আমি এখানে ড্র করেছিলাম ভাই, এই উপাংশটা এমজি কস থিটা,
তাহলে এই অ্যাঙ্গেলটা আমার কত হবে? ওটা এর সাথে আবার বিপ্রতীপ কোণ, তার মানে এটাও থিটা হয়ে যাবে। থিটা। এবার বুঝতে পেরেছিস কি করে এই জিনিসটা হয়? দিস ইজ নর্মাল ম্যাথমেটিক্স ফ্রম জিওমেট্রি। এটা জিওমেট্রির কনসেপ্টের উপর ডিপেন্ড করে আছে। কারোর কোনো কনফিউশন থাকলে এখনো বল, বলছি, তা নাহলে আসল জায়গায় আমি টপিকে এন্টার না করে স্যার, যাবো। ঠিক আছে, এবার ঠিক আছে। যে আরেকজন যে একজন জিজ্ঞেস করেছিলি যে কি হবে, ওর ক্লিয়ার হয়েছে? এটা থেকে একটা ম্যাথ কনফার্ম আসবে। আসবে আসবে একদম। ঠিক আছে, এইটা বিপ্রতীপ কোণের যেটাকে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলও বলা হয়। ঠিক আছে, ভার্টিক্যালি অপোজিট মানে কি, মানে এইটা যেটা সেটারই উল্টো এটা, তাই তো? তোমরা এগুলো ক্লাসে পড়োনি যে এইরকম যদি দুটো লাইন দুটোকে ক্রস করে, ইফ উই টেক দিস এস থিটা, দেন দিস উইল অলসো বি থিটা, বিপ্রতীপ কোণ, তাই তো রে ভাই? এটা থেকে ম্যাথ, হ্যাঁ স্যার, হ্যাঁ। হ্যাঁ ঠিক আছে, এটা থেকে হ্যাঁ ম্যাথ হ্যাঁ স্যার। ম্যাথ পড়বে, এটাতে কনফার্ম থাক। ঠিক আছে, একটা না একটা ম্যাথ এ থেকে আসবে। ইম্পর্টেন্ট কনসেপ্ট, ইম্পর্টেন্ট ভাই। ঠিক আছে, যার কনসেপ্ট ক্লিয়ার তার লাইফ ক্লিয়ার। যার কনসেপ্ট ক্লিয়ার নয় তার মানে জানবি তার ফিজিক্সের চাপ আছে ভাই। কেমিস্ট্রি তো একই, মানে অনেক সময় কোয়েশ্চেন কমন না পেলে লোক ঘাবড়ে যায়, কিন্তু ফিজিক্সে যদি তোর কনসেপ্ট না ক্লিয়ার পড়ে তোর পোস্ট কোয়েশ্চেন কিন্তু এমনি কমন আসবে। ওরকম ব্যাপার না যে কোনো বড় কিছু সমস্যার কোয়েশ্চেন পড়ে গেছে। যদি আমি এই বস্তুটাকে, এই যে আমি পার্টিকেলটা নিয়েছি, এই পার্টিকেলটাকে যদি আমি এস ডিস্টেন্স পর্যন্ত নিয়ে যাই, এখান থেকে ওপরে একটা ডিস্টেন্স আছে যেটাকে আমি এস ধরেছি। ঠিক আছে, ঠিক আছে, এখানে যদি একটু ভাষায় তুমি লেখো, হোয়ার ইজ দ্য ফোর্স রিকোয়ার্ড টু বি অ্যাপ্লাইড আপ। ঠিক আছে, ধরো পি আমি ফোর্স ধরেছি অ্যান্ড ডিস্টেন্স শুড বি এস, মানে যতদূর বস্তুটাকে নিয়ে যাওয়া হলো তার ডিস্টেন্স হচ্ছে আমার এস, ডিস্টেন্স এস অফ দ্য প্লেন। ওপর থেকে একটা এস ডিস্টেন্স পর্যন্ত বস্তুটাকে নিয়ে যাওয়া হচ্ছে ভাই, ঠেলে ঠেলে। ঠিক আছে, কতটা নিয়ে যাওয়া হচ্ছে আমি জানি না, আমি ধরে নিয়েছি যেটা এটা হচ্ছে এস। এইবার যেটা আমার আসবে, সিন্স ওয়ার্ক ইকোয়ালস টু কি জানি আমরা ভাই, বল এবার ওয়ার্ক সমান আমরা কি লিখতে পারি? যে ওয়ার্ক ইকোয়ালস টু কি রে, বল, ওয়ার্ক ডান ইকোয়ালস টু, ওয়ার্ক ডান ইকোয়ালস টু কি, বল? কারো মুখে কোনো ভাই এইরকম নর্মাল কোয়েশ্চেন যদি উত্তর না দিতে পারিস, কিন্তু এটা খুবই আনএক্সপেক্টেড আমার কাছে। ফোর্স ইন্টু ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্ট। হ্যাঁ, এইটা আবার কি, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট বা ডিস্টেন্স, যা খুশি বল। এইগুলো তো ভাই, এগুলো আমি এক্সপেক্ট তো করতে পারি নাকি তোদের থেকে? রেসপন্স তো করতে হবে, আমি তো বলে দিয়েছিলাম শুরুর আগে। এবার এটুকু তো আইডিয়া আমি করতে পারি যে তোরা উত্তর দিবি, তাই তো নাকি ভাই? তাহলে ডাব্লিউ ইকুয়ালস টু, হ্যাঁ তুই প্রথমে বলেছিলি আমি শুনেছি, কিন্তু এরা ভাই তো কিছু বলেনি, সেই জন্য আর কি বলবো। ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, ফোর্স এখানে পি আর ডিসপ্লেসমেন্ট আমি ধরেছি এস, তাই তো রে ভাই? তাহলে ভাই এখানে দুটো ফোর্স কাজ করছে, তুই চোখে দেখতে পাচ্ছিস যে এখানে দুটো ফোর্স কি কাজ করছে বল? এক হচ্ছে এই ফোর্সটাকে যদি আমি নিউট্রালাইজ করতে চাই, এর অপোজিট বরাবর কোন দুটো ফোর্স কাজ করছে? এক হচ্ছে এমজি সাইন থিটা, আর একটা কি ফোর্স কাজ করছে রে ভাই? ফ্রিকশন ফোর্স, তাই তো? বোঝা যাচ্ছে তো কি কি ফোর্স কাজ করছে? যেটা পি আমি ধরেছি সেটার ইকুয়ালস টু আমি কি লিখতে পারি? যেহেতু পি ইকুয়ালস টু কি, এমজি সাইন থিটা প্লাস এফ, লিখতে পারি তো এটা? আমি না পারি না রে ভাই, ফোর্সের ইকুইভ্যালেন্স থেকে, যে আমরা ওই ফোর্সটাকে ওই এই ফোর্স দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। পারি তো, এতদিন ধরে তো এটাই করে আসছি। নাকি পড়াশোনার ঘাটতি হচ্ছে তোদের মধ্যে? কি পড়াশোনা একদমই ছেড়ে দিয়েছিস নাকি? ফার্স্ট ইয়ার ছেলেপিলেরা পড়াশোনা ছেড়ে দিয়েছিস ভাই? কনসেপ্ট গুলে খেয়ে নিয়েছিস নাকি ভাই? গুলে খেয়ে নিয়েছিস না কিছু কনসেপ্ট এখন আছে বেঁচে? এফ ইকুয়ালস টু কি, কেউ একজন বল ভাই, এফ ইকুয়ালস টু যদি কেউ না বলতে পেরেছিস, এটা আমার কাছে, এম এ, হ্যাঁ এম এ। ফ্রিকশন ফোর্স ইকুয়ালস টু এম এ, ও বলছে ফ্রিকশন ফোর্স ইকুয়ালস টু এম এ। এটা ফ্রিকশন ফোর্স ইকুয়ালস টু এম এ, দিস ইজ নিউটনস সেকেন্ড ল। আমি ফ্রিকশনাল ফোর্স জিজ্ঞেস করেছি, দিস ইজ নট আ নর্মাল টাইপ অফ ফোর্স, দিস ইজ ফ্রিকশন। হোয়াট শুড আই রাইট?
ফ্রিকশন ফোর্স এফ ইকুয়ালস টু হোয়াট? আরে ভাই কেউ মাস ইনটু অ্যাক্সিলারেশন। আরে এটাই তো আমি লিখলাম, দিস ইজ নট দ্য ওয়ে, হ্যাঁ দিস ইজ দ্য ফোর্স। আমি জানি এটা ফোর্স, কিন্তু দিস ইজ ফ্রম নিউটন সেকেন্ড ল। কিন্তু আমি এখানে ধরেছি যে এটা এফটা কি ভাই, এফটা এখানে ফ্রিকশন, ঠিক আছে, ফ্রিকশন। ফ্রিকশন ল অফ ফ্রিকশন থেকে আমি কি লিখতে পারবো, এফ ইকুয়ালস টু মিউ আর নয়? এটা লিখতে পারি না? এইটাই তো লিখি রে ভাই, এফ ইকুয়ালস টু মিউ ইন্টু আর, এটা লিখি তো, লিখি না? এবার তোরাই আমাকে বল লিখি কি লিখি। লস অফ ফ্রিকশন রে ভাই, আগের দিনে ক্লাসটা একটু অ্যারেঞ্জ করে নিতে হবে, ঠিক আছে? তাহলে আর ইকুয়ালস টু, দেখ ভাই আর এর উল্টো দিকের শাখা কি আছে, আর কে নিউট্রালাইজ করছে কে, আর কে নিউট্রালাইজ করছে কে, এই যে আর, এটাকে নিউট্রালাইজ করছে কে, এম জি কস থিটা। তাহলে আমি আর এর জায়গায় বেসিক্যালি পুট কি করতে পারি, এম জি সাইন থিটা প্লাস মিউ ইন্টু এম জি কস থিটা। পুট করা যাবে তো? যাবে তো নাকি যাবে না? হ্যাঁ যাবে যাবে। হ্যাঁ, আজকে ছেলেদের মধ্যে জোশ কয় রে। শনিবারের ইভিনিং এ পড়াচ্ছি, এনার্জি তো পুরো ভরপুর থাকার কথা। উইকেন্ড বলে কথা। দাদা মৌলেন্দু খুব এনার্জি আছে। মৌলেন্দুর তো মৌলেন্দু কথা তো বলছে না, হুম। মৌলেন্দু বলছে বলছি শনিবার দিন কি করে থাকবে, রবিবার তো থাকবে। কিন্তু ভাই লোক বলে নাকি উইকেন্ডে বেশি পার্টি সার্টি করে, একদম একদম। এনার্জি চলে আসে রে ভাই। দিস ইজ দ্য, পার্টি হচ্ছে তো দাদা। হচ্ছে তাহলে ভাই, দিস ইজ দ্য ফাইনাল রিপ্রেজেন্টেশন অফ ওয়ার্ক, ঠিক আছে? কারোর কোনো সন্দেহ নেই আশা করছি, মানে প্রতিবারই তোদের জিজ্ঞেস করি যাতে তোদের কোনো বুঝতে অসুবিধা না থাকে, ঠিক আছে? তাহলে ভাই তোদেরকে কয়েকটা কোয়েশ্চেন দেখে নিতে হবে যেগুলো পড়ে, ঠিক আছে? এটা হচ্ছে অ্যাডভান্টেজেস অফ ফ্রিকশন, অ্যাডভান্টেজেস অফ ফ্রিকশন। ফ্রিকশনের অ্যাডভান্টেজেস আমি বললাম একটু আগে, যে ওয়াকিং উইল নট পসিবল, যদি তুই না মানে হাঁটা পসিবল হতো না যদি ফ্রিকশন না থাকতো। তারপর এর সাথে সাথে আরেকটা কোয়েশ্চেন পড়ে যে সাম অফ দ্য ওয়েস অফ রিডিউসিং ফ্রিকশন, ডিসঅ্যাডভান্টেজেসও দেখে নিবি ভাই, ডিসঅ্যাডভান্টেজেসও দেখে নিবি। ডিসঅ্যাডভান্টেজেস অফ ফ্রিকশন কি কি, যেমন ভাই বেশি যদি আরে ভাই ধর রাস্তায় বেশি ফ্রিকশন কাজ করছে, তুই জোরে গাড়ি চালাতে পারবি না, তাই তো? রাস্তায় ধর অনেক বালি কাকড় ছড়িয়ে আছে, তুই জোরে গাড়ি চালাতে পারবি না, তুই স্কিড করে পড়ে যেতে পারিস। অথবা রাস্তাটা বেশি অমসৃণ, তুই পড়ে যেতে পারিস। ধর মানে তোর যে মানে টাইলসেরটা এমন টাইলস লাগিয়েছিস বাড়িতে ভাই, যে এতটাই বেশি চকচক করছে জিনিসটা, তুই নিজেই স্লিপ খেয়ে পড়ে যাবি। কি বললাম বোঝা গেছে? মানে ওতে ফ্রিকশন একদমই কম। তাহলে এইগুলো আমার ডিসঅ্যাডভান্টেজেস এর মধ্যে চলে আসছে। বোঝাতে পারছি ভাই কোনগুলো ফ্রিকশনের ডিসঅ্যাডভান্টেজেস? তারপরে যেটা আসছে ভাই, সাম অফ ওয়েজ অফ রিডিউসিং ফ্রিকশন, ঠিক আছে, সাম অফ দ্য ওয়েজ। এবার ভাই বল আমাকে যে ফ্রিকশন কি করে রিডিউস করানো যায়। লুব্রিকেন্টস ইউজ করে। হ্যাঁ, ডুপ্লিকেন্ট ইউজ করে হতে পারে, তারপরে তুই বল বিয়ারিং ইউজ করতে পারিস। ভাই সব থেকে বড় কথা একটা আছে যেটা দিয়ে সব থেকে পার্থিব, পার্থিব আছিস না বেরিয়ে গেছিস? হ্যাঁ আছি, বলো বলো, খাচ্ছি। আর একটা কি দিয়ে কি করে ফ্রিকশন কমানো যায়? ফ্রিকশন কমানো যায়? আরে ভাই পলিশিং, ভাই পলিশিং, পালিশ করে আর কি, হ্যাঁ বুঝেছি। মোটামুটি মোবিল দিয়ে। পালিশ পালিশ করতে হবে, তবে তোর ফ্রিকশন আর কি তুলনামূলক কম কাজ করবে, ঠিক আছে ভাই, পলিশিং। মোবিলের কথা বলছো? মোবিল? হ্যাঁ, সে এবার যা খুশি দিয়ে তুই পালিশ সারফেস করতে পারিস। রেজিস্ট্যান্সটা কম করতে হবে। হ্যাঁ হ্যাঁ একদম, বেশি যত পালিশ করবি তত চকচক করবে। ফার্স্ট বাই পলিশিং, বাই লুব্রিকেটিং, স্যার বলছি অবজেক্ট আর যেই ল্যান্ডের সারফেসে চলছে তার মধ্যে যদি আমরা এয়ার ঢুকিয়ে দিই, যেমন কিছু বোর্ড থাকে, ওতেও তো স্যার ফ্রিকশন কমে যায়। হ্যাঁ ওটা করা যাবে। ওটা তো মানে তুই এয়ার ঢোকাচ্ছিস, ঠিক আছে, ওটা তুই এয়ার এয়ার দিচ্ছিস, ওটা অবশ্যই ফ্রিকশন করবে।
by using ball bearing. ওতে কবে ভাই ঠিকই ভাই? ওই তো বল বিয়ারিং এ পেনের যে এতে লাগানো থাকে, সিটগুলো থাকে তাতে লাগানো থাকে তো, হ্যাঁ যখন ও লিখি যেটা ওইটা তো কাজ করে। ও যেটা বলছে ওটা লিখে নি ভাই, স্ট্রিম লাইনিং। ওটাকে ও যেটা বললো ওটাকে বলে স্ট্রিম লাইন, ঠিক আছে ভাই? স্ট্রিম লাইনিং ভাই, বুঝতে পেরেছিস? ওটাকে স্ট্রিম লাইনিং বলে, আমি লিখেই দিলাম। হ্যাঁ ভাই, স্ট্রিম লাইনিং হ্যাঁ স্যার। ওটাও এক্সাম্পলের মধ্যে আছে। এরপর আসছে ভাই ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিকস, এনার্জি। What is energy? Energy is defined as the capacity of doing work, মানে কার্য করার যে সামর্থ্য, তাকেই আমরা বলি শক্তি, তাই তো? এনার্জি মানে শক্তি তো রে ভাই। তার মানে এটা তোকে লিখতে হবে যে ডেফিনিশনটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, এনার্জি ডেফিনিশন পড়ে পরীক্ষা। এনার্জি ইজ, কারো কোনো সন্দেহ নেই তো রে? এতজন যে পড়েছি ভাই সকলকে বলছি, কোনো সমস্যা থাকলে বলবি, আমাকে কোয়েশ্চেন জিজ্ঞেস করা বা আমাকে ডাউট জিজ্ঞেস করা যে স্যার বুঝতে পারছি না, দিস ইজ নট আ বিগ ডিল। আমাকে যে কেউ জিজ্ঞেস করতে পারে। আমি সবার সাথে ফ্র্যাঙ্কলি বিহেভ করি, যাতে সবাই জিজ্ঞেস করে, এরকম নয় যে ভয় পেয়ে বসে আছে। নো ডাউট, মানে কোনো হেজিটেশন ছাড়া জিজ্ঞেস করবে। কার্যের যে ইউনিট হয় আর নর্মালি যে আমাদের এনার্জির ইউনিট হয়, দুটোর ইউনিট সেমই হয়, ঠিক আছে? এরও এসআই ইউনিট আমার কি হবে তাহলে? এসআই ইউনিট আমার কি হবে ভাই? জুল হবে, তাই তো? আমরা যে আমাদের বাড়িতে যে মিটার লাগানো থাকে ওগুলোকে কি মিটার বলে জানিস? ওগুলোকে তো নর্মাল মিটার বলে না। তো আমরা যদি ফট করে বলে দিই ওটা মিটার লাগানো, ওটাতে ওইগুলো সেই নর্মাল লোকেদের কথা, কিন্তু অ্যাজ অ্যান ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে যারা পড়াশোনা করছে ওইগুলোকে কি মিটার বলে জানিস? এনার্জি মিটার। হ্যাঁ, দে আর নোন অ্যাজ এনার্জি মিটার, একদম কারেক্ট। দে আর নোন অ্যাজ এনার্জি মিটার। তাহলে এনার্জি মিটারে আমাদের যে রিডিং থাকে ভাই, সেটা জানিস তো কি কি, মানে কোন কোন ইউনিটের মানে আমার এ করা থাকে? কিলোওয়াটে। অ্যাম্পিয়ার। না কিলো। দেখ ভাই, ওটা লেখা থাকে বিওটি তে, বোর্ড অফ ট্রেড ইউনিট, ঠিক আছে? বিওটি যেটা ইউনিট থাকে, যেটা আমাদের রিডিং বাড়িতে হিসেব করা হয়, সেটা হয় কিলোওয়াট আওয়ারে, ঠিক আছে? তাহলে 1 বিওটি ইকুয়ালস টু 1 কিলোওয়াট আওয়ার। কি বললাম, বোঝা গেছে? যেটাই বিওটি থাকে ভাই সেটাই আমাদের কিলোওয়াট আওয়ার। কখনো বাড়ির কারেন্টের বিলটা চেক করে দেখবি, লেখা থাকে যে আগের 3 মাস আগে এত কিলোওয়াট পড়েছিল, এই মাসে এত পড়েছে। ওরা তারপর টোটালটা মাইনাস করবে, মাইনাস করে তোর বিল করবে, এরকমই তো করে। 1 কিলোওয়াট আওয়ার ইকুয়ালস টু, আমি লিখতে পারি যে 1000 ওয়াট আওয়ার, লিখতে পারি তো? পড়া যায় তো রে ভাই নাকি? এবার ভাই ওয়াটকে তুই, হুম। হ্যাঁ তুই ওয়াটকে তুই জুল পার সেকেন্ডও লিখতে পারিস। তাহলে 1000 জুল পার সেকেন্ড ইন্টু 1 ঘন্টা সমান কত সেকেন্ড? 3600 সেকেন্ড, তাই তো? ইকুয়ালস টু, তুই যদি কনভার্ট করিস এটাকে, তাহলে এই সেকেন্ড আউট হয়ে যাবে। তাহলে আলটিমেটলি যেটা থাকবে আমার 36 ইন্টু 10 টু দি পাওয়ার, তিনটা দুটো পাঁচটা শূন্য, এত জুল। অথবা ইউ শুড অলসো রাইট দ্যাট 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার 6 জুল। এবার এই 36 থেকে 3.6 কি করে কনভার্ট করলাম, এটা আবার যদি কেউ বুঝতে না পারিস, ইউ ক্যান আস্ক। এসব নিয়ে আশা করছি কোনো সন্দেহ নেই, বল ভাই? পেন বসিয়ে দিয়েছে তাই হয়েছে। ঠিক আছে, এইখানে আমি দশমিক বসিয়েছি আর এইদিকে একটা আবার 10 দিয়ে গুণ করে দিয়েছি, ম্যাটারটা তো একই করেছি, ঠিক আছে? 10 টু দি পাওয়ার 5 ছিল, 10 টু দি পাওয়ার 6 হয়ে গেছে। বুঝতে পেরেছিস তো নাকি? বল, তোরা বুঝতে পারতে হবে ভাই, বল। দেখ থার্ড, বলে দিতে হবে কি ভাই? বল, কেউ তো কিছু ভাই এটা জেনে রাখ কিন্তু এগুলো কাজে লাগবে। কেউ জিজ্ঞেসই করছে না, তো আমি কি বলবো বলতো? 35 বলে বলে দাও দাদা, না, একবার বলে দাও। ডেসিমালটা বসিয়েছেন দেখে ওইখানে ওটা দেখ ভাই, এটা কি 6 হয়ে করেছি গেছে। বলতো? শোন না আমার কথাটা। এইটা 36 করেছি তো, এটাকে গুণ ভাগ প্রক্রিয়া বলে। 10 গুণ করেছি, 10 ভাগ করেছি। তাহলে আলটিমেটলি 10 10 তো কেটে যাবে, কোনো ভ্যালু থাকবে না তো, এক হয়ে যাবে। তাহলে এবার কি হলো দেখ,
36/10 রইলো, আর এই 10⁵ আর একটা 10 গুণ করে কত হয় 10⁶। তাহলে এবার 36টাকে বাই 10 দিয়ে যদি ভাগ করি তাহলে কি হয়ে যাবে 3.6 হবে না? 3.6 এইটা আলটিমেটলি আসবে এলো। হ্যালো। হ্যাঁ বলো ভাই। হ্যাঁ স্যার, বলছিলাম আপনি করাবেন তো ফার্স্ট চ্যাপ্টার আবার? হ্যাঁ রে ভাই। হ্যাঁ, সেটাই জিজ্ঞেস করছিলাম। এখন যেটা পড়াচ্ছি সেটা মাথায় ঢুকছে না ঢুকছে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ঠিক আছে। তাহলে আমার যে ডাইমেনশন থেকে তাহলে কি হবে ভাই, আমার যে ওয়ার্কের যে ডাইমেনশন সেটাই হবে, তার মানে ডাইমেনশন আলটিমেটলি হয়ে যাচ্ছে ml² T⁻²। এবার কি করে ভাই ডাইমেনশন এলো? কারো কোনো সন্দেহ নেই তো ডাইমেনশন কি করে এলো? এবার এনার্জি আর ওয়ার্ক একই জিনিস, বল ইন্টু সরণ, সেখান থেকে এসছে। নেই আশা করছি সন্দেহ নেই মাত্রা কি করে তৈরি করতে হয় ফার্স্ট চ্যাপ্টার। দাদা একবার বলো তো। শুধু তোর জন্য ভাই আরেকবার বলছি, একদম একদম। ঠিক আছে? আমরা ওয়ার্ক জানি যে DW(F)(s), তাই তো? তাহলে বল ইন্টু সরণ, তাহলে যেটা আমার ওয়ার্কের মাত্রা ছিল সেটাই আমার এনার্জির মাত্রা, সেমই হবে, ঠিক আছে? তার মানে ওয়ার্ক করছো তার মানে হয়ে যাচ্ছে আমার কি F এর মাত্রা ইন্টু S এর মাত্রা। F হচ্ছে ml(T⁻²) ইন্টু S এর মাত্রা হচ্ছে L, মানে সরণ L দিয়ে তো ডিনোট হয়, তাহলে ml²T⁻²। এইভাবে আছে, ঠিক আছে ভাই? এবার ক্লিয়ার হয়েছে আশা করছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেখবি বইয়ের সামনের পেজে সব লেখা মাত্রা থাকে সমস্ত ডাইমেনশন দেওয়া আছে। একদম হ্যাঁ সব ডাইমেনশন হ্যাঁ লাইব্রেরি থেকে দেখেছি, বই অতটা খুলে মনে দেখবি। নেই। করেও দেওয়া আছে। আরে সব মনে রাখা সম্ভব? মনে তো রাখতে না হবে না রে সেটা ভাই, সব নয়, তো লজিক আছে, তোকে মুখস্থ তো কিন্তু করতে অঙ্ক হবে। আরে করার দাদা সময় আমি এগুলো লাগবে। আরে দাদা আমি ওগুলো খাতায় লিখে রেখেছি গো। তোকে তো হ্যাঁ তোদের তো লিখেও ছিল ভাবিস, ভুলবি না। এগুলো অঙ্ক করার না সময় তুমি লাগবে। তো হ্যাঁ তুমি তো বইয়ের ছবিটা পাঠিয়েছিলে, আমি তো হ্যাঁ লিখে রেখেছি। ভালো করেছিস। লাইব্রেরি থেকে তুলে নিন, সবচেয়ে সুবিধা হবে। হ্যাঁ এই লাইব্রেরিতে বলছে বই নিয়ে যায় আমার না বাড়িতে। আরো খারাপ। আর আমাদের তো লাইব্রেরি থেকে বই দিচ্ছে না, ফিজিক্স আর কেমিস্ট্রি বাকি সব দিচ্ছে, ফিজিক্স কেমিস্ট্রি দেয়নি। কোন কলেজ তোর? GNIT। কালকে লাস্ট বই নেব বলে বলে আর বই দিচ্ছে না আমাদেরকে। তো পিডিএফ তো পেয়ে গেছিস, দাদা মনে পিডিএফ দিয়ে দিয়েছি তোদের গ্রুপে। হ্যাঁ হ্যাঁ ওটাই শান্তি, ওটাই শান্তি, পিডিএফটা পাওয়া গেছে। পরীক্ষার আগে দেখবি নোটসও দিয়ে দিয়েছে, ওইগুলোই পড়ে যাবি, বিশেষ করে ওইখান থেকেই সব কমন পেয়ে যাবি। আরে আমাদের ওইগুলোই সামনে পড়বে। ইন্টারনাল 24 আর 25। ঠিক আছে, তারপর শোনো ডিফারেন্স। আমি হয়তো বই পড়তে পারবো না, অত বই হবে না, পিডিএফটাই পড়বো। বলে এখন পড়ো, লাস্টে কথা হবে, লাস্টে থাকবি। হ্যাঁ সেটাই রেকর্ড লাস্টে কথা বলবি, হ্যাঁ ঠিক। এখন যেহেতু পড়ানোর একটা মুডে আছি আমি, পড়ে দে, নাহলে আমিও কখন গল্প করতে শুরু করে দেবো, তাই তো রে ভারতীর? মেকানিক্যাল এনার্জি ভাই দেখ, মেকানিক্যাল এনার্জি কি, যখন তুই মেকানিক্যালি কোনো কাজ করতে যাবি তোর মধ্যে যে কার্য করার বা এনার্জি যেটা দরকার সেটাকেই বলে মেকানিক্যাল এনার্জি। এটাকে মেনলি দুটো ভাগে ভাগ করা হয়। বল ভাই পার্থিব, মেকানিক্যাল এনার্জিকে ক ভাগে ভাগ করা হয়, কি কি? দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে কাইনেটিক এনার্জি। পোটেনশিয়াল আর কাইনেটিক। হ্যাঁ কাইনেটিক এনার্জি যাকে গতি শক্তি বলে, ঠিক আছে, কে ই দিয়ে ডিনোট করা হয়। আর একটা থাকে স্থিতি শক্তি, যাকে বলে পোটেনশিয়াল এনার্জি। পোটেনশিয়াল এনার্জি আর ভাই একটা কাইনেটিক এনার্জি। ফার্স্ট অফ অল দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ কাইনেটিক এনার্জি। এক নম্বর কাইনেটিক এনার্জি ভাই বিশাল দাদা important। কাইনেটিকটা কি গো? গতি শক্তি, ঠিক আছে? কাইনেটিক আচ্ছা এনার্জিটাকে আচ্ছা বলা হয় বুঝতে পেরেছি। গতি শক্তি, আমি লিখে দিচ্ছি গতি শক্তি। গতি শক্তি বলা হয় কাইনেটিক এনার্জি। এবার কাইনেটিক এনার্জির ডেফিনিশনটা দেখে নিবি একবার। কাইনেটিক এনার্জি অফ আ মুভিং বডি ইজ ডিফাইন্ড অ্যাজ, ওই তো, ইট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য ওয়ার্ক রিকোয়ার্ড টু অ্যাক্সিলারেট এ বডি, এটা বললেই হবে। তুই এটাকে আলাদাভাবে আর যদি বল, ইট ইজ ডিফাইন্ড অ্যাজ, সূত্র বলা যায় কে ইজ ইকুয়াল টু হাফ mv স্কোয়ার। ঠিক বলছি,
it is defined as the energy, ঠিক আছে? মানে গতি শক্তি মানে কি, যদি গতির জন্য যে শক্তি পাস, তাই তো রে পার্থিব? গতির জন্য যে শক্তি পাবি তাকেই গতি শক্তি বলবো। ইট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য এনার্জি possesses by virtue of its motion. possess করে কিভাবে? by virtue of its motion, মানে তুই মোশনের জন্য যে শক্তি পেয়ে থাকবি তাকে বলা হয় কি শক্তি ভাই? গতি শক্তি। দাদা আমি একটা বলবো, বাংলায় বলতে গেলে এটা বলতে গেলে এটা ডিফাইন করা যায় যে যত পরিমাণ যে শক্তিটা দরকার একটা বডিকে মোশন মানে সরানোর জন্য, তাকে সেই ভেলোসিটিটাকে আমরা ওই কাইনেটিক এনার্জি বলতেই পারি। একদম, ইট ক্যান বি মেজার্ড। এটা যে মানে মেজার করা হয় কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু হাফ অফ কি এমভি স্কোয়ার, যেটা পার্থিব বললো, ঠিকই বলেছে, ভুল কিছু বলেনি। হাফ অফ এমভি স্কোয়ার দিয়ে আমার গতি শক্তিকে ফিগ আউট করা হয়। এটার প্রুফটা ভাই পরীক্ষায় আসে, এটা তোদের জানতে হবে, ঠিক আছে? প্রুফটা পরীক্ষায় আসে। তো কি করে ভাই আমার কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু হাফ অফ এমভি স্কোয়ার হয়, ঠিক আছে? মানে ধর এখানে কোনো একটা বস্তু ছিল অ্যাট রেস্টে, দেখ এই একটা এম ভরের বস্তু ছিল অ্যাট রেস্ট, এটাকে তুই এফ বল প্রয়োগ করেছিস, তার ফলে কি হয়েছে ভাই? এই বস্তুটা মোশনে চলে গেছে, তাই তো রে কথা? এটা একটা মোশনে চলে গেছে বস্তু। ধর ডিসপ্লেসমেন্ট হয়েছে এখান থেকে এতটা, কতটা? এখান থেকে এতটা ডিসপ্লেসমেন্ট হয়েছে, আমি ধরছি ডিসপ্লেসমেন্ট যেটা হচ্ছে সেটা ডিএস, ঠিক আছে? তাহলে আমি এফ বল প্রয়োগ করেছি, ডিসপ্লেসমেন্ট হয়েছে আমার ডিএস। তাহলে এখানে যদি এই কথাগুলো তুই লিখিস, সাপোজ দ্যাট a body of mass, এটা এম ভরের বস্তু, ঠিক আছে? বডি অফ মাস এম is initially at rest, প্রথমে রেস্টে ছিল, and force F is applied, F force apply করেছিস on the body, ডিসপ্লেসমেন্ট কত হয়েছে? displaced it by ds, displaced it by ds, মানে ds ডিস্টেন্সে তুই এটাকে সরিয়ে দিস। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারবো ভাই ফর্মুলা থেকে, যে আলটিমেটলি যেটা আমার ওয়ার্ক ডান হয় w dw ইকুয়ালস টু হয়ে যাবে কি f ইন্টু ds, f ডট ds, তাই তো? এটাই তো হয়। তাহলে f ডট ds মানে আমি কি লিখতে পারবো? f ds cos থিটা। এটা লেখা যায় তো ভাই? এটা প্রথম দিনেরই জিনিস, ঠিক আছে? তাহলে এটাকে আলটিমেটলি আমি f ডট দাদা এটাই হবে। f ds নিতে পারি, যেহেতু আমি পজিটিভ ওয়ার্ক নিয়েছি। তাহলে dw ইকুয়ালস টু আমার এলো হচ্ছে f ds, ঠিক আছে? হয়ে গেল ভাই, এটুকু নিয়ে কারো কোনো সন্দেহ নেই আশা করছি এটা কিভাবে এসেছে। এরপর নিউটনসের যে আমরা সেকেন্ড ল, অ্যাকর্ডিং টু নিউটনস সেকেন্ড ল, বুঝতে পারছিস তো রে সবাই যারা ক্লাসে আছিস? কারো কোনো সন্দেহ থাকলে হ্যাঁ স্যার। ঠিক আছে, প্রথম থেকে বলবি যে স্যার এইখানটা বুঝতে পারছি না, অবশ্যই বলবি এখানে। তাহলে নিউটনের সেকেন্ড ল থেকে আমি কি লিখতে পারবো ভাই? নিউটনের সেকেন্ড ল যেটা আছে নিউটনের, সেখান থেকে আমি লিখতে পারবো যে এফ ইকুয়ালস টু এম এ, তাই তো? আর এম ইন্টু তার মানে এ সমান কি ডিভি ডিটি। এটা তো সবাই জানে যে অ্যাক্সেলারেশন, যে আমরা জানি যে অ্যাক্সেলারেশন সমান কি, অ্যাক্সেলারেশন এ যেটা হয় এটা সমান হয়ে যায় আমার ডিভি ডিটি, ঠিক আছে? আর একটা আমার ভেলোসিটি হয়, ভেলোসিটি সমান কি লিখতে পারবো আমরা? ভি, এটা সমান আমরা লিখি ডিএস ডিটি, তাই তো? সময়ের সাপেক্ষে সরণের পরিবর্তনকে লিখি ভেলোসিটি, সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তন মানে অ্যাক্সেলারেশন। তোদের সব কনফিউশনই ক্লিয়ার করে দিচ্ছি, ঠিক আছে? এগুলো আগেকার জিনিস, তবু একবার করে আমি রিপিট করে দিচ্ছি যাতে তোদের বুঝতে অসুবিধা না হয়। তাহলে অতএব ডি ডাব্লিউ ইকুয়ালস টু আমি কি লিখতে পারবো? এফ ডট ডিএস, যেটা আমার এসছে। তাহলে এফ এর জায়গায় তুই কি বসাতে পারবি বল? এফ এর জায়গায় এম ইন্টু ডিভি ডিটি বসিয়ে দে ইন্টু ডিএস, ঠিক আছে?
এবার ভাই এইটা দেখ, যদি আমি এটাকে ডিএসডিটিটাকে এক জায়গায় করে দিই, ইন্টু ডিভি করে দিই, তাহলে এখান থেকে তুই কি দেখতে পাচ্ছিস চোখে? যদি তো চোখের ঠিকঠাক দেখতে পারিস যে এটা ডিএসডিটি, ডিএসডিটি মানে আমি একটু আগে কি লিখলাম রে? বেগের পরিবর্তন ভি, তাই তো? তাহলে আলটিমেটলি আমার যেটা এলো ডিডব্লিউ ইকুয়ালস টু এলো এম ভি ইন্টু ডিভি। এখানে লিখেও দিতে পারিস যেহেতু ডিএসডিটি ইকুয়ালস টু ভি। বল, কারো বুঝতে কিছু অসুবিধা আছে? এবার স্যার স্যার আরেকবার বলছি বলুন। যে ডিভিডিটি আর ডিএস এর ফুল ফর্মটা কি বলবেন? এস মানে হচ্ছে ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে? এস মানে হচ্ছে ডিসপ্লেসমেন্ট, এস মানে ডিসপ্লেসমেন্ট, আর ভি হচ্ছে ভেলোসিটি, এ হচ্ছে অ্যাক্সেলারেশন, ঠিক আছে? এবার কি বল, এ হচ্ছে অ্যাক্সেলারেশন, এই যে লিখেছি ত্বরণ। অ্যাক্সেলারেশন মানে ডিটি যেটা লিখেছেন? টাইম, টাইম। টি মানে টাইম, ঠিক আছে? ডিটি মানে টাইমই, কিন্তু ওটার আমরা ডেরিভেটিভ করেছি, তারপর টাইমের একটা অল্প টাইম নেওয়া হয়েছে, এইটাকে ডেরিভেটিভ বলে, যেখানে ডিডি লিখছি এগুলোকে ডেরিভেটিভস বলে। তোমাদের ম্যাথসে আছে, ম্যাথসে স্যার পড়াবে তোমাদের ডেরিভেটিভ। অর্থাৎ ফার্স্ট সেমিস্টারে ডেরিভেটিভ আছে তো? আছে তো, আচ্ছা আচ্ছা, ফার্স্ট সেমিস্টারে আছে আছে কম ডিডব্লিউ, আছে, সেকেন্ড সেমে বেশি আছে। হ্যাঁ ইন্টিগ্রেশনও আছে, ম্যাথমেটিক্স 2 একদম ধুয়ে যাবে, একদম ম্যাথমেটিক্স ঠিক টু তে করে না মনে হয় পড়লে। ইন্টিগ্রেশনও আছে। আছে, হুম, বলছি না ম্যাথমেটিক্স 2 এ যদি ওয়ান ভালো করে না পড়ে পুরো ধুয়ে যাবে হ্যাঁ, সেকেন্ড সেমে। ঠিকঠাক কনসেপ্ট ক্লিয়ার না করলে মুশকিল। তাহলে দেয়ারফর ওয়ার্ক ডান যখন ইন অর্ডার টু ইনক্রিজ দ্য ভেলোসিটি, ধর ভাই এই ভেলোসিটিটাকে আমি প্রথমে কি ছিল, আমি কি বললাম ভাই? এই যে তখন প্রথম থেকে আমি এটা করাচ্ছি যে প্রথমে রেস্টে ছিল, তাই তো রে? প্রথমে রেস্টে ছিল, রেস্টে মানে কি, এর বেগ কত ছিল রে? প্রথমে রেস্টে থাকা মানে স্যার জিরো 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 মিটার পার সেকেন্ড, তাই তো? তারপর এটাকে ইনক্রিজ করেছি, ইনক্রিজ করে আমি ধরছি ভি মিটার পার সেকেন্ডে নিয়ে গেছি। যদি এরকম কেস হয়, তাহলে দেয়ারফর ওয়ার্ক ডান অন দ্য বডি টু ইনক্রিজ ইটস ভেলোসিটি কত থেকে কত ভাই? বললাম 0 থেকে ভি পর্যন্ত নিয়ে যেতে। 0 to v is given by, কি গিভ করবো আমি? এবার আমাকে ভাই সবসময় একটা কথা মাথায় রাখবি, যখন ছোট টার্ম নিয়ে আমি কোনো কিছু ক্যালকুলেট করবো তখন ডেরিভেটিভ করবো, আর যখন ছোটটাকে আলটিমেটলি টোটাল এই যে ডিডব্লিউ মানে একটা ছোট ওয়ার্ক ডান, এটাকে বড় ওয়ার্ক ডানে আমি যদি যখন কনভার্ট করতে চাইবো, তাহলে বোথ এন্ডে তুই ইন্টিগ্রেশন নিতে হবে, তোকে কি করতে হবে? ইন্টিগ্রেশন নিতে হবে, ইন্টিগ্রেশন, ঠিক আছে? তাহলে ইন্টিগ্রেশন ডিডব্লিউ ইকুয়ালস টু নেব আমরা হচ্ছে ইন্টিগ্রেশন এম ভি ডিভি, যার রেঞ্জটা কত হবে? 0 to v। বেশি কিছু জানতে হবে না, যতটুকু বলছি ততটুকু জান, তাহলেই হবে। পরে এটা ভালো করে শিখে নিবি, অসুবিধা নেই। ডিডব্লিউ ইন্টিগ্রেশন করলে ডাব্লিউ বড় ডাব্লিউ হয়ে যায়, ঠিক আছে? মানে ক্যাপিটাল, মানে ওভারঅল ওয়ার্ক, ঠিক আছে? আর যেটা এর ইন্টিগ্রেশন হবে, এম কনস্ট্যান্ট, এম বাইরে বেরিয়ে আসবে, ইন্টিগ্রেশন 0 to v, ভি ইন্টু ডিভি। এইখানে একটা জিনিস দেখে নে, যদি এরকম ভাবে ইন্টিগ্রেশন থাকে এক্স ডট ডিএক্স, এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশন কি হয়? এক্স স্কোয়ার বাই 2। আর যদি এর রেঞ্জ দেওয়া থাকে 0 to 2, তাহলে ভাই প্রথমে একবার আপার রেঞ্জ বসাতে হয়, মানে 2 স্কোয়ার বাই 2 মাইনাস লোয়ার রেঞ্জ বসাতে হয় 0 স্কোয়ার বাই 2। তাহলে এটা কই হবে? 4 বাই 2 মাইনাস 0, তার মানে হয়ে যাবে 2। বোঝাতে পারছি কিভাবে হয়? রেঞ্জ কি করে বসাতে হয়? প্রথমে আপার রেঞ্জ, তারপর লোয়ার রেঞ্জ। তাহলে এখানে আমি যদি এটাকে কি করি, যদি আমি এটাকে ইন্টিগ্রেশন করি, কি আসবে? এম ইন্টু ভি স্কোয়ার বাই 2, যার রেঞ্জ হয়ে যাবে কি? 0 to v। এই সেম জিনিস যেটা ভাই বল, এবার কেউ বুঝতে পারছিস কিনা? এখানটা করে একটু জটিল টার্ম আছে, ভি স্কোয়ার বাই 2 মাইনাস 0 স্কোয়ার বাই 2, রেঞ্জ বসাচ্ছি, ঠিক আছে? তাহলে আলটিমেটলি যদি রেঞ্জ বসানোর ফলে আমার স্যার ওখানটা আবার রিপিট করুন। একটা সেকেন্ড দাঁড়া ভাই, হাফ অফ এম ভি স্কোয়ার, তাহলে আমার যে ওয়ার্ক ডান এলো ডাব্লু, এটা এলো হচ্ছে হাফ অফ এম ভি স্কোয়ার, और কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু আমার এলো হাফ অফ এম ভি স্কোয়ার।
এইখানটা কোনখানটা ভাই? বলুন। একবার repeat করে দিন। ঠিক আছে, পুরোটা একবার কি বলেই তো বললো, তাই তো? হ্যাঁ স্যার। কাইনেটিক এনার্জির প্রুফটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রথমে একটা বস্তু ছিল, যে বস্তুটা স্থির অবস্থায় ছিল, তার মানে গতিবেগ ছিল 0। তারপর ওটাকে ভি গতিবেগ পর্যন্ত আমি তুলেছি। আমি জানি না কতটা ছিল, বাট ভি গতিবেগ পর্যন্ত তুলেছি। আমি জানি যে ওয়ার্ক ডান DW ইকুয়ালস টু হয়ে যায় F.ds, তার মানে হচ্ছে FDS cos থিটা। তাহলে DW ইকুয়ালস টু FDS কেন হলো ভাই? যেহেতু আমি টেকিং আ পজিটিভ ওয়ার্ক ডান। পজিটিভ ওয়ার্ক ডান মানে হচ্ছে cos 0 ডিগ্রি। cos 0 মানে কত? 1। cos 0 মানে 1 তো, সেই জন্য শুধু FDS নিয়ে কাজ হচ্ছে। এবার আমি অ্যাকর্ডিং টু নিউটন সেকেন্ড ল কি জানি, F ইকুয়ালস টু ma। এ মানে হচ্ছে, আমি এখানে লিখে দিয়েছি ভাই পরিষ্কার হবে, যে এ ইকুয়ালস টু আমার হয়ে থাকে dv/dt। আর যেখানে এ ফর হচ্ছে অ্যাক্সেলারেশন। আর একটা হতে পারে আমার, যেটাকে বলে কি, যেটাকে বলে হচ্ছে ভেলোসিটি, যেটাকে ডিফাইন করা হয় ds/dt দিয়ে। এইগুলো কেন হয়েছে, যে ভেলোসিটি সমান ds/dt কেন লিখছি, যে ম্যাডাম জিজ্ঞেস করলেন আমাকে, একটু শুনবেন please। কেন এগুলো এসছে? অ্যাক্সেলারেশন ইকুয়ালস টু ভেলোসিটি চেঞ্জ বাই টাইমের চেঞ্জ। কাইন্ডলি ইউ শুড see the lectures on unit and dimension. Only then you will understand why I am writing this kind of stuff. বুঝতে পারলেন কি বললাম? আপনাকে ইউনিট অ্যান্ড ডাইমেনশনের লেকচারগুলো একটু শুনতে হবে, তবে আপনি বুঝতে পারবেন কেন আমি এগুলো লিখছি। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? তাহলে m ইন্টু ডিভিডিটি ইন্টু ডিএস। তাহলে m ইন্টু ডিভিডিটির জায়গাটাকে আমি চেঞ্জ করি, যদি ডিএসডিটি করি আর ডিভিটাকে আলাদা করি, তাহলে আমি এখান থেকে লিখতে পারবো ডিএসডিটি মানে ভি। এবার আমি রেঞ্জ বসানোর জন্য কি করছি না, প্রথমে 0 ছিল তারপর ভি, এরকম কোনো রেঞ্জের ম্যাটার আসলে আমি ইন্টিগ্রেশন নিতে হবে। সেজন্য ইন্টিগ্রেশন আমি নিয়েছি, ইন্টিগ্রেশন নিয়ে আলটিমেটলি সলভ করেছি। এটা ভাই বুঝতে পেরেছিস? যে জিজ্ঞেস করেছিলি, আর যে জিজ্ঞেস করলি আরেকজন, যে বললি পুরোটা বলে দিতে, বুঝতে পেরেছিস কি? ওইখানটায় স্যার রেড কালারে যেটা লেখা আছে ওটা বুঝতে পারছি না, যে ইন্টিগ্রেশন যেটা করছেন ওটা আবার রিপিট করে দিন না। ইন্টিগ্রেশন ভাই তোদের এখনো পড়ানো হয়নি ম্যাথমেটিক্স, ঠিক আছে? আমি যেটুকু বলেছি সেটুকুই বোঝ। বোথ বোথ সাইডে ইন্টিগ্রেশন নিলি, রেঞ্জ দিলি 0 টু ভি এম ইন্টু ভি ডিভি, ঠিক আছে? মানে যে ইকুয়েশনটা এসেছিল তার দুদিকে তুই শুধু ইন্টিগ্রেশন লাগিয়েছিস, আর কিছু না। ইন্টিগ্রেশন হচ্ছে এরকম টাইপের সাইন দেখতে হয়, ঠিক আছে? ওটা তুই দুদিকে লাগিয়েছিস। এবার DW ইন্টিগ্রেশন করলে W হয়, m যেহেতু একটা কনস্ট্যান্ট টার্ম বাইরে বেরিয়ে আসবে, শুধু ইন্টিগ্রেশন হবে এটা 0 টু ভি ভি ইন্টু ডিভি। এবার ভি এর ইন্টিগ্রেশন কি করে, ভি স্কোয়ার বাই 2 হচ্ছে, এক্স ইন্টু ডিএক্স এর যদি ইন্টিগ্রেশন আমি করি, এটা আছে এক্স স্কোয়ার বাই 2। তাহলে ভি ইন্টু ডিভির ইন্টিগ্রেশন করলে কি হবে বল, বল রে। এক্স ডট ডিএক্স এর যদি ইন্টিগ্রেশন করি এক্স স্কোয়ার বাই 2 হয়, তাহলে ভি ইন্টু ডিভি এর ইন্টিগ্রেশন করলে কি হবে, ভি স্কোয়ার বাই 2। ভি স্কোয়ার বাই 2। হ্যাঁ, এবার আপার রেঞ্জ লোয়ার, ভাই আপার রেঞ্জ লোয়ার রেঞ্জ বসিয়ে দিয়েছি, তারপর ভি স্কোয়ার বাই 2 মাইনাস 0 স্কোয়ার বাই 2, ওটা তো 0 হয়ে যাচ্ছে, পরিষ্কার দেখা যাচ্ছে। আর এইটা স্যার আলটিমেটলি, ইন্টিগ্রেশনটা বেসিক্যালি লিমিটের মতো তো স্যার, যে সামেশনে যেটা থাকে যে একটা হ্যাঁ রেঞ্জ একদম দিয়ে দেয় এটা একদম থেকে একদম এই অবধি। একদম লিমিটেরই মতো তুই ভাবতে পারিস। ইন্টিগ্রেশন হচ্ছে লিমিটেরই অ্যাডভান্স ফর্ম, ঠিক আছে ভাই? এবার স্যার বুঝতে পেরেছি, ঠিক আছে, ওইখানটায় কনফিউজ হয়ে গেছিল। যেটুকু পড়াচ্ছি ওটুকুই নলেজ রাখবি, এর থেকে বেশি রাখবি না, ঠিক আছে? স্যার এই প্রুফটা কি দেয় স্যার এক্সাম? পরে বলি তো, বললাম তো যে পরে ইম্পর্টেন্ট, একবার দেখে যাবি। এটা আছে 4 নম্বরে আছে, 4 নাম্বার। যেগুলো ইম্পর্টেন্ট রে ভাই, যেগুলো ইম্পর্টেন্ট তোরকে সেগুলোই বলছি, ইয়ারের কোয়েশ্চেন দেখেই বলা হচ্ছে ইম্পর্টেন্ট। পারবি না কেন, ইজিলি পারবি। পোটেনশিয়াল এনার্জি, স্থিতি শক্তি, দ্য এনার্জি পজেসেস। যে মেয়েটি জিজ্ঞেস করছিল সে বুঝতে পেরেছো? পুরোটা বলে দিয়েছি। একবার রেসপন্স করে দিও যদি বুঝতে পারো, আর যদি না পারো তাও রেসপন্স করবে। যাও, কোনো রেসপন্স। পার্থিব দা হাসছে। পার্থিব হাসছে তো, কোনো মানে কোনো তো ওই একটা, আমার রেসপন্স না করলে আমি কি করে বুঝবো যে না বোঝা যায়নি।
আরে ওই তো কি বেশ নাম ও বললো। কি নাম? রিমিতা 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 তোর জিজ্ঞেস তোমার করেছে। বন্ধু বান্ধবী ওর হট করে ও কি ঘুমিয়ে পড়ে নাকি? এটাকে বলে পোটেনশিয়াল এনার্জি। আর পোটেনশিয়াল এনার্জি যেটা হয়, পোটেনশিয়াল গ্র্যাভিটেশনাল এনার্জি যেটা হয় এমজিএইচ, কি বলা হয়? এমজিএইচ, নট এমডিএইচ, এমজিএইচ। ঠিক আছে, পোটেনশিয়াল গ্র্যাভিটেশনাল এনার্জি, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি। এটা যেটা হয়ে থাকে ভাই, এটা হয়ে থাকে পিই, পোটেনশিয়াল এনার্জি ইকুয়ালস টু এমজিএইচ। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ফরম্যাট। এটা প্রমাণ নেই, কিন্তু তোদেরকে এটা মনে রাখতে হবে। এটা কি জিনিস ভাই একটু বুঝে নে। পোটেনশিয়াল এনার্জি মানে হচ্ছে একটা ডিস্টেন্সে কোনো জিনিসকে তুলছিস। ধর 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 উদ্দীপন এখানে ছিল দাঁড়িয়ে, উদ্দীপনের ইচ্ছে হচ্ছে আমি বিল্ডিং এর মাথায় উঠবো। এই একটা বিল্ডিং 10 তলা 5 তলা হবে, উদ্দীপন বিল্ডিং এর মাথায় উঠেছে, উঠতেই তো পারে। যে হাইটে উঠেছে ওটা হচ্ছে এই, ওর ভর কাজ করছিল এম, আর নিচের দিকে বরাবর গ্র্যাভিটেশনাল জি কাজ করছে। তাহলে আলটিমেটলি এর মধ্যে যে এনার্জি স্টোর হয়েছে সেটাকে বলে পোটেনশিয়াল এনার্জি, যার ভ্যালু হয়ে যাচ্ছে এম ইন্টু জি ইন্টু এইচ। বুঝতে পারছিস কি করে হয়? বোঝাতে পেরেছি? দাদা উদ্দীপন হ্যাঁ উঠেছে কেন, দাদা। নামবে কি করে? উদ্দীপন এবার কি করে নামবে ভাই ওই জানে। উঠেছে যেমন করে তেমন করে দাদা নামবে। দাদা ঝাঁপ মেরে দেবে উপর থেকে। হ্যাঁ তাই মারবে, তাই মারবে রে উদ্দীপন। ওর যদি ভালো লাগে ঝাঁপ মারতে ও তাই মারবে। ওর যদি মনে হয় না আমার এখনো বিয়ে শাদী হয়নি পরে ঝাঁপ মারবো, তখন পরে মারবো। তোমাকে ফোন করবে, কি বলবে ফোন করে? তোমার কথাই উঠেছে, এবার তোমার নামানোর দায়িত্ব। হ্যাঁ ঠিকই বলেছিস, বলে দাদা তুমি ওকে নামাও। বলবে স্যার একটু আসুন আমাকে কোলে করে নামান। হ্যাঁ ঠিক। লিফটেও নামবে না দাদা। উদ্দীপন কোথায় স্যার গেছিল? তখন কেটে, দাদা তখন কেটে পড়বে। হ্যাঁ, আমি রাত দুপুরে কি নামাতে হবে? আমি আর পার্থিবকে বলবো, পার্থিব ওকে নামিয়ে দে তো ভাই। পার্থিব বলবে হ্যাঁ আমি এখন ঘুমাচ্ছি, কালকে দেখা যাবে, এখন ছাদে বসে থাকো। দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক। এইটা পরীক্ষায় যতবার তুই বলবি, আমি বলবো প্রায় প্রত্যেকবারই একবার একবার করে তুলে দেয়। রিলেশন বিটুইন কাইনেটিক এনার্জি অ্যান্ড মোমেন্টাম। এইটা ভাই বলে দিচ্ছি, এটা এবারও আসবে, এটা ভালো করে দেখে যাবি। 3টে স্টার মেরেছি, 3 স্টার। হ্যাঁ, ওই নো। মোমেন্টাম কি রে ভাই? মোমেন্টাম কি পার্থে? মোমেন্টাম কি? মোমেন্টাম পি। পি ইকুয়ালস টু কি লিখি রে আমরা? আরে ভাই এমবি ভাই এমবি। এম ইন্টু ভি, তাই তো? আরে ওদেরকে একটু বলার সুযোগ করে দাও। সেটাই ভরবেগ। হ্যাঁ, মোমেন্টাম হচ্ছে ভরবেগ, ভর ইন্টু বেগের গুণফলকেই আমরা কি বলি? মোমেন্টাম, তাই তো? আরেকটা আছে আমার, হ্যাঁ ঠিকই বলেছিস, কাইনেটিক এনার্জি। এটা আমরা কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু আমি কি লিখতে পারবো? হাফ অফ এম ভি স্কোয়ার, তাই তো? তাহলে ভাই এখানে অতএব এইবার একটু ভালো করে দেখবি ভাই, এটা ইজিলি মানে সলভ করা যায়, এটা কোনো মাথা ঘামানোর দরকারই পড়ে না। তাহলে এনার্জি বা কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু হাফ অফ এম ভি স্কোয়ার। আমাকে কিসে নিয়ে যেতে হবে? এই দুটোর সাথে রিলেশন বলেছে, মোমেন্টামের সাথে। তাহলে পি ইকুয়ালস টু আমি কি জানি? এমভি। তাহলে উপরের টার্মটাকে তোকে এমভি আনার চেষ্টা করতে হবে। তাহলে হাফ ইন্টু এম এ স্কোয়ার ভি স্কোয়ার বাই এম। তুই যদি এটা করিস, তো উপরে একটা এম গুণ করেছি, নিচে একটা এম গুণ করেছি, মানে এম দিয়ে গুণ এম দিয়ে ভাগ করেছি আলটিমেটলি। বুঝতে পারছিস কি করলাম? হাফ ইন্টু এম ভি তার হোল স্কোয়ার বাই এম ইকুয়ালস টু, এটা কাইনেটিক এনার্জি অথবা এনার্জি আমি লিখছি ই। তাহলে উপরেরটা কি হয়ে যাচ্ছে? 1/2m হয়ে যাচ্ছে নিচেরটা, আর উপরেরটা হয়ে যাচ্ছে পি তার স্কোয়ার। তাহলে ওর এখান থেকে কি লিখতে পারবি তুই? P
পি স্কোয়ার ইকুয়ালস টু 2 ইন্টু এম ইন্টু ই। আবার এখান থেকে যদি লিখতে পারিস পি ইকুয়ালস টু কি, রুট ওভার অফ 2 এম ই। বল, কারো বুঝতে সমস্যা হয়েছে? ফিজিক্স ট্রিকে হয় ভাই, ট্রিক, ঠিক আছে? ফিজিক্সকে মুখস্থ করতে যাবি না, ফেসে যাবে। দেখ ভালো লাগছে ভাই নাকি না? ইন্টারেস্টিং লাগছে? ইন্টারেস্টিং লাগছে রে ভাই? হ্যাঁ স্যার ভালো লাগছে। ঠিক আছে, থ্যাংক ইউ। ভালো তো লাগার কথা, এত সুন্দর একটা টপিক চলছে, তো ভালো লাগারই কথা। দেখ বুঝতে পেরেছিস? বুঝে গেছিস তার মানে, কোনো কথা বলছিস না, ঠিক আছে? আমি এটাই ধরে নিই। আর কি নিউমেরিক্যাল করাবে নাকি? আচ্ছা নিউমেরিক্যাল করো, থিওরি পার্টই শেষ করছি, এইটাই লাস্ট টপিক প্রায়। এরপর একটা নিউমেরিক্যাল করলে এদের আরো ভালো লাগবে। হ্যাঁ, আসলে এই চ্যাপ্টারটা এখনো শেষ হয় না বলে নিউমেরিক্যালস করাই। আর সূত্র তার জন্য তো জানতে দাদা হবে। করিয়েই দাও, পার্থিব দা যখন বলছে করিয়েই দাও। নিউমেরিক্যালস আরে বুঝতে পারবি না ভাই, এগুলো না পড়লে বুঝতে পারবি না নিউমেরিক্যাল। এখনো কোয়েশ্চেনের সূত্র আছে অনেক, তারপর তোরা বুঝতে পারবি। নিউমেরিক্যাল এক একটা অঙ্ক 1.5 পাতা করে। এর অঙ্ক বড়ই হবে ঠিক আছে? কিন্তু ভাই নিউমেরিক্যাল গুলো করতে পারলে প্রচুর প্রফিট আছে। তুই 2-3 বার প্র্যাকটিস করে নিবি, শুধু কনসেপ্টটা বুঝে নিবি, ব্যাস অঙ্ক একদম পুরো ফুল করে আসবি, কোনো প্রবলেম নেই। ওই ধর ওই যে কনসেপ্টটা পড়ালাম, যে একটা ইনক্লাইন প্লেনের উপর দিয়ে বক্সটা যাচ্ছে, ওই সেম জিনিসই অঙ্ক তুলে দেবে পরিষ্কার একদম। বলবে ওই এত কেজি ভরের বস্তু দেওয়া আছে, এবার তুমি এটাকে সলভ করো। ফর সার্কুলার মোশন, সার্কুলার মোশনের ক্ষেত্রে কি হয়? সার্কুলার মোশনের ক্ষেত্রে একটা টার্ম আমরা ইউজ করি, মোমেন্ট অফ ইনার্সিয়া, তাই তো রে? আই, যেটাকে বলি মোমেন্ট অফ ইনার্সিয়া, ঠিক আছে? যার এসআইতে ইউনিট হয় কেজি মিটার স্কোয়ার, আর সিজিএসি কি ইউনিট হয়? গ্রাম সেন্টিমিটার স্কোয়ার। আমরা মোমেন্ট অফ ইনার্সিয়া আই কে সামেশন অফ এম আর এ স্কোয়ার লিখি। এম হচ্ছে ভর আর আর হচ্ছে রেডিয়াস অফ দ্য সার্কেল। আর ওমেগাকে আমরা কি বলি সার্কুলার মোশনের ক্ষেত্রে? যখন তোদের সার্কুলার মোশন পড়াচ্ছিলাম অ্যাঙ্গুলার ভেলোসিটি লিখি, তাই তো? লিখি তো নাকি? ওমেগা সমান ইকুয়ালস টু এল বাই আই, ঠিক আছে? ওমেগা ইকুয়ালস টু এল বাই আই লেখা হয়, যেখানে এলটা হচ্ছে আমার অ্যাঙ্গুলার মোমেন্ট। কি বলে এটাকে? অ্যাঙ্গুলার মোমেন্টাম। তাহলে এটা সার্কুলার মোশনের ক্ষেত্রে কি ভাই? সার্কুলার মোশনের ক্ষেত্রে রিলেশন বিটুইন কিসের কাইনেটিক এনার্জি এন্ড মোমেন্টাম অফ বডি। এটা যা মাথায় থাকে ভাই, ফর সার্কুলার মোশনে লিখেই দিয়েছি সেজন্য। এর কি ফর্মুলা হয় তোকে জানতে হবে। এর যে কাইনেটিক এনার্জি হয়, কাইনেটিক এনার্জি সার্কুলার মোশনের ক্ষেত্রে হাফ অফ আই ওমেগা স্কোয়ার। যেমন আমরা এমভি স্কোয়ার লিখি, এখানে তেমন সার্কুলার মোশনের ক্ষেত্রে কি হয়ে যায়? আই ওমেগা স্কোয়ার। এখানে আই হচ্ছে মোমেন্ট অফ ইনার্সিয়া আর ওমেগা হচ্ছে সার্কুলার মোশন, সরি অ্যাঙ্গুলার ভেলোসিটি, তাই তো? অথবা এটাকে আমি এটাও তো লিখতে পারি, কাইনেটিক এনার্জি বা এনার্জি ইকুয়ালস টু এল স্কোয়ার বাই 2i। অথবা এটাকে ডিরেক্টলি আমি কনভার্ট করতে পারি, এল স্কোয়ার ইকুয়ালস টু 2i। অথবা এখান থেকে এল সমান লিখতে পারি রুট ওভার অফ 2i। বল বুঝতে পেরেছিস? এটা বুঝতে পারলি না কি করে এটা হলো? যেহেতু ই ইকুয়ালস টু কি করে হলো বুঝলি না ভাই? হাফ অফ আই ওমেগা স্কোয়ার। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। তার মানে উপরে নিচে আই দিয়ে গুণ করেছি, তাই তো? তাহলে আই স্কোয়ার ওমেগা স্কোয়ার, তাহলে আলটিমেটলি 1/2i। এটা হয়ে যাবে আই ওমেগা তার হোল স্কোয়ার, তাহলে উপরে হয়ে যাবে 1/2i এল স্কোয়ার। ঠিক আছে, তুমি যে বললে বুঝতে পেরেছি, এটা অনেক বড় ব্যাপার ফর মি। হয়ে গেছে তাহলে এটা গেল। স্যার আবার চাইনিজ ভার্স চলে আসবে।
হ্যাঁ, তবে পরের যে টপিক আছে, লাস্ট টপিক, ওয়ার্ক এনার্জি থিওরাম। ওয়ার্ক এনার্জি থিওরাম, এটাও ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। ওয়ার্ক এনার্জি থিওরাম কি বলছে ভাই? ওয়ার্ক ডান বাই আ ফোর্স ডিসপ্লেসিং আ বডি, মানে আলটিমেটলি তোকে আর কি প্রুভ করতে হবে যে ওয়ার্ক যে আমার হয় আলটিমেটলি সেটা কাইনেটিক এনার্জির ফাইনাল আর মানে ইনিশিয়াল যে কাইনেটিক এনার্জি হয় তার ডিফারেন্সের সাথে সমান। এইটাই হচ্ছে ওয়ার্ক এনার্জি থিওরাম। তাহলে থিওরামটা কি লিখে ফেলো। এইটা আগেরটার মতোই প্রমাণ হবে ভাই, আগের যে কাইনেটিক এনার্জি প্রমাণটা বললাম। ওয়ার্ক ডান বাই আ ফোর্স and displacing a body পার্থিব আছিস না, বেরিয়ে গেছিস? আছি আছি, ঠিক আছে, ক্লাসের শেষে গল্প করবো বলে। হ্যাঁ ঠিক আছে। By the energy, by the change of kinetic energy, by the change in kinetic energy of the body, এটা হচ্ছে থিওরাম। ঠিক আছে, এটার প্রুফটা ইম্পর্টেন্ট পরে পরীক্ষা। এর প্রুফটা একই প্রুফ ভাই, ওটা সেম জিনিস, পুরো সেম। যে ডি ডাব্লিউ ইকুয়ালস টু আমি কি লিখেছিলাম, এফ ডট ডিএস, একই পুরো। এফ ডিএস কস থিটা ইকুয়ালস টু এফ ডিএস। ঠিক আছে, কি বললাম বোঝা গেছে ভাই? তার মানে এবার ডি ডাব্লিউ ইকুয়ালস টু এফ ডট ডিএস তুই লিখতে পারছিস। এফ মানে কি জানিস আমি, এম ইন্টু মাস ইন্টু অ্যাক্সেলারেশন ইন্টু ডিএস। তাহলে মাস ইন্টু অ্যাক্সেলারেশন হচ্ছে ডিভি ডিটি ইন্টু ডিএস। আগেরটাই প্রমাণ করছি রে ভাই, একই জিনিস, এম ইন্টু ডিএস ডিটি ইন্টু ডিভি। ডিএস ডিটি মানে কি ভি, তাহলে এম ভি ডিভি, এটা আসছে ডি ডাব্লিউ। এবার খালি এখানে ভাই একটাই চেঞ্জ হবে, ওটা আগেরটাই কি করেছিলাম ভাই, কারণ খেয়ালে আছে যে আগেরটা কি করেছিলাম? আগেরটা করেছিলাম যে বস্তুটা স্থির ছিল, কিন্তু এখানে ধরে নেবো যে বস্তুটার প্রাথমিক বেগ ছিল ইউ মিটার পার সেকেন্ড, আর অন্তিম বেগ হচ্ছে কত, মিটার পার সেকেন্ড। অন্তিম বেগ ভি, তাহলে প্রথমে একটা গতিবেগ দিয়ে শুরু করেছিল তো 30 মিটার পার সেকেন্ড, আলটিমেটলি অন্তিম গতিবেগ হয়েছে 60 মিটার পার সেকেন্ড। তার মানে এখানে রেঞ্জটা কত বসাবো বল, কি হয়েছে? এখানে যখন আমি রেঞ্জটা তাহলে কত বসাবো বল, রেঞ্জটা কত হবে রে? টোটাল ওয়ার্ক ডান অফ দ্য বডি to increase the velocity, রেঞ্জটা কত হবে, u to v is, মলেন্দু বলবে, মলেন্দু কয়। বলে তো বল রেঞ্জটা কত বসাবো, dw mv dv, রেঞ্জটা হবে u to v। ঠিক আছে, আগেরটা 0 to v ছিল, যেহেতু এখানে প্রাথমিক বেগ দেওয়া আছে সেজন্য এটা u to v হয়ে যায়। তাহলে dw ইন্টিগ্রেশন করলে u চলে আসে, u to v v dv। তাহলে ভাই m ইন্টু ভি স্কোয়ার বাই 2, এখানে রেঞ্জটা হয়ে যাবে u to v। কিছুই না, শুধু রেঞ্জটা এ করেছে, আর কিচ্ছু এদিক ওদিক নেই। ভি স্কোয়ার বাই 2 মাইনাস ইউ স্কোয়ার বাই 2, এটা ইউ ভাই, হ্যাঁ এটা শূন্য নয় কিন্তু ইউ। এমটাকে যদি গুণ করে দিই আমি, তাহলে হাফ অফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ অফ এম ইউ স্কোয়ার। তাহলে ভাই এটা তো হাফ অফ এম ভি স্কোয়ার মানে তো কাইনেটিক এনার্জি, তাহলে তো আমি লিখতে পারি যে ডাব্লিউ ইকুয়ালস টু হাফ, এটা হচ্ছে কি
ফাইনাল কাইনেটিক এনার্জি মাইনাস, আরে ভাই, ইনিশিয়াল কাইনেটিক এনার্জি অথবা এটা বলতে পারিস যে ওয়ার্ক ডান বা ডাব্লিউ ইকুয়ালস টু চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি অফ দ্য বডি, চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি অফ দ্য বডি। আজকে এইটুকুই রাখি নাকি? বুঝতে পেরেছিস তো সবাই? একই জিনিস, শুধু রেঞ্জটাকে পাল্টে দিয়েছিলাম। হ্যাঁ দাদা, বুঝতে পেরেছি। ঠিক আছে, তাহলে কি কি পড়িয়েছি একবার সামারি লিখে দিই। ঠিক আছে, মুভিং আপ অবজেক্ট ইনক্লাইন প্লেন, তারপর পড়িয়েছি এনার্জি, তাই তো? তারপর পড়িয়েছি কাইনেটিক এনার্জি অ্যান্ড পোটেনশিয়াল এনার্জি। তারপর পড়িয়েছি হচ্ছে ওয়ার্ক এনার্জি থিওরাম। চলো ভাই, আজকের মতো এই পর্যন্তই থাক। আশা করছি সবাই বুঝতে পেরেছে।